স্বাগতম ভয়ের রাজ্যে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূতাড্ডার আরো একটি নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান রাইজ খান। আজকে কিন্তু আপনাদের জন্য বিশেষ একটা ঘটনা নিয়ে এসেছি। আজকে আপনারা শুনতে চলেছেন আমাদের সবার প্রিয় রাসেল রাজ ভাইয়ের লেখা রুস্তম জিনের অসাধারণ একটি ভয়ঙ্কর ঘটনা। সত্যি আজকের ঘটনাটি বেশ রোমাঞ্চকর, মানে অনেক বেশি ডার্ক একটা ঘটনা আজকে শুনতে যাচ্ছেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাচ্ছি রাসেল রাজ ভাইয়ের লেখা রুস্তম জিনের ঘটনা। আসসালামু আলাইকুম ইমরান ভাই এবং প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, ভূতাড্ডার একজন অফিসিয়াল স্টোরি টেলার এবং এডিটর। আমার বাসা সাতক্ষীরা জেলা কলারোয়া থানা, গ্রামটা বোয়ালিয়া। শ্রোতাবৃন্দ, আমি আপনাদের কাছে সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। এর কারণ হলো আপনারা যে আমার লেখা ঘটনাগুলো এতটা পছন্দ করছেন। আপনারা যে কমেন্টগুলো করেন, আমি আপনাদের সব কমেন্টগুলো পড়ে থাকি। আর আমার ঘটনা লেখার আগ্রহ যেন আরো দ্বিগুণ বেড়ে যায় আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়লে। সত্যি আমি কখনো ভাবতেও পারিনি আমার লেখা ঘটনাতে আপনারা এতটা ভালোবাসা দেবেন। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ইমরান ভাই, বিশেষ করে আপনাকেও ধন্যবাদ জানাতে চাই আমার লেখা ঘটনাগুলো এত সুন্দর করে পড়ে সবার সামনে উপস্থাপন করার জন্য। আর তার সাথে আরিফ ভাই, আরাফাত ভাই, সজীব ভাই, মকসুদ ভাই, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আসলে আমি এইগুলো লিখতে গিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। নিজের অজান্তেই মনের ভেতর থেকে কথাগুলো বের হয়ে এলো। যাই হোক, এবার মূল ঘটনায় ফিরি। আজ কিন্তু আপনারা রুস্তম জিনের ভয়ানক একটা ঘটনা শুনতে যাচ্ছেন। আসলে এই ঘটনাটা এতটাই ভয়ঙ্কর আর এতটাই বাস্তব যে আপনারা মন দিয়ে যদি ঘটনাটা শোনেন তাহলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমি নিজে যখন ঘটনাটা শুনেছিলাম তখন বারবার চমকে উঠেছিলাম আর মনে মনে ভাবছিলাম এমনও হতে পারে। আর এই ঘটনার সাথে এখনকার সমাজের কিছু কিছু মিল পাবেন। তাহলে মনোযোগ দিয়ে শুনতে থাকুন। ঘটনাটা বোঝার জন্য আমি এখান থেকে পুরো ঘটনাটা আব্দুর রাজ্জাক কবিরাজের ভাষায় তুলে ধরছি। সে যেমন করে বলেছে আমি ঠিক তার মতো করেই লিখছি। ইমরান ভাই, আমার লেখার ভেতরে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার সরাসরি চলে যাচ্ছি আব্দুর রাজ্জাক কবিরাজের কাছে। বলছে আব্দুর রাজ্জাক কবিরাজ। আমি সেবার নিজুমপুর নামের একটা গ্রামে ছিলাম। যাই হোক, আমি যখন সেই গ্রামে গিয়েছিলাম তখন কোনো সমস্যা ছিল না, সবকিছু ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন নিঝুমপুর গ্রামের পাশের গ্রামের একটা মানুষ এসে কবিরাজ খুঁজতে থাকে। তারা অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাদের সাথে কোনো হুজুর যেতে চাইছিল না। কেন সেটা ঘটনা শুনলেই বুঝতে পারবে।
তারপরে ঘুরতে ঘুরতে একটা সময় আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। তাদেরকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছিল। আমি তখন তাদেরকে বলি, এই যে ভাইজান, আপনাদের কি কোনো সমস্যা হয়েছে? সাথে সাথে লোকগুলো আমার দিকে হতবিম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে আবারও আমি বলি, ভাই, আপনারা আমার সামনে আসেন আর আপনাদের সমস্যার কথাটা বলেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমি সবকিছুর সমাধান করে দিতে পারবো। তখন আমার কথা শুনে সেখানে থাকা কিছু লোক হেসে ওঠে আর বলে, এই পাগল বলে কি সমস্যার নাকি সমাধান করে দেবে? শুনেই হাসি পাচ্ছে। তখন আমি বলি, দেখেন, আপনি যেমনটা মনে করছেন আমি তেমনটা না। আল্লাহর উপরে ভরসা করে আমার সাথে বলেন কি সমস্যা হয়েছে আপনাদের। তখন আবারও তারা হাসতে শুরু করে। সাথে সাথে আমি দেখি তাদের ভেতর থেকে একটা লোক চোখে অশ্রু মুছতে মুছতে আমার কাছে এসে বলল, চাচা, আমাদের ক্ষমা করবেন, না বুঝে আপনাকে পাগল বলেছি। আসলে আমরা অনেক বড় একটা সমস্যায় পড়েছি। এটা শুনে আমি বলি, আমি তো এত সময় ধরে বলছি সমস্যাটা কি খুলে বলেন, কিন্তু আপনারাই তো বলছেন না। এবার বলেন তো দেখি। আমার কথা শুনে আমার সামনে থাকা সেই লোকটা চোখের পানি মুছে বলে, চাচা, তাহলে শোনেন, এটা প্রায় 5 মাস আগের কথা। আমাদের গ্রামের একটা ছেলে আর পাশের গ্রামের একটা মেয়ে ভালোবাসায় জড়িয়ে পড়েছিল। আমি ঠিক জানি না তাদের ভেতরে কোনো সমস্যা হয়েছিল কিনা। হঠাৎ একদিন দুপুরে ছেলেটা মাঠের ভেতরে গিয়ে একটা গাছের ডালে ঝুলে পড়ে, মানে গলায় ফাঁস দিয়ে মারা যায়। আমরা ঠিক জানি না মেয়েটার সাথে তার কি হয়েছিল। তারপরে তাকে গাছ থেকে নামিয়ে মাটি দিয়ে দেয়, কিন্তু আমাদের গ্রামের মসজিদের হুজুর তার জানাজার নামাজ পড়ায়নি। কিছুদিন পর থেকেই আমাদের গ্রামে নেমে আসে একটা ভয়ঙ্কর কালো ছায়া। মানে বিষয়টা অনেকটা এমন ছিল, দিনে কিংবা রাতে মানুষ ঘরের ভেতরে থাকলেও কে বা কারা যেন তাদেরকে মেরে ফেলে যেত। আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না। হঠাৎ একদিন আমার বাড়িতেও সে ভয়ঙ্কর কালো ছায়া চলে আসে। হঠাৎ মাঝরাতে আমি আমার ছেলের ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাই। তখন আমি তাড়াতাড়ি করে ঘরের বাইরে দাঁড়িয়ে বলি, কি হলো মানিক? বাবা, তুই এমন চিৎকার করলি কেন? তখন আমার ছেলে মানিক ভেতর থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বাবা, বাবা, এরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচতে দেবে না। আমার ছেলের এমন কথা শুনে আমি তাড়াতাড়ি করে দরজা খুলতে যাই, কিন্তু না, আমি অনেক চেষ্টা করার পরেও দরজা খুলতে পারছি না। একটা সময় ভেতর থেকে গোঙানির মতো আওয়াজ আমার কানে আসে। আমি ভয় পেয়ে যাই। আমি মনে মনে ভাবি, আমার ছেলের সাথে আবার খারাপ কিছু হলো না তো? তখন আমি আবারও দরজায় অনেক জোরে জোরে ধাক্কা দিতে থাকি, কিন্তু না, আমি এবারও পারিনি। এমন করে অনেকটা সময় পেরিয়ে যায়। হঠাৎ আমার কানে আসে ফজরের আজানের ধ্বনি। ঠিক তখনই আমার চোখের সামনে দরজাটা খুলে যায়। এই দৃশ্য দেখে আমি তো হতভম্ব হয়ে যাই। হঠাৎ আমার মনে পড়ে আমার ছেলে তো ঘরের ভেতরে। এটা মনে পড়তেই আমি আর বেশি কিছু না ভেবে সোজা ঘরের ভেতরে চলে যাই। আমি ঘরের ভেতরে যেতেই পুরো কেঁপে উঠি। এটার কারণ হলো, আমি ঘরের ভেতরে গিয়ে দেখি আমার ছেলে খুব স্বাভাবিকভাবেই ঘুমিয়ে আছে। দেখে এমনটা মনে হচ্ছিল যেন তার কিছুই হয়নি। এসব দেখে আমি মনে মনে বলি, তাহলে একটু আগে ঘরের ভেতর থেকে চিৎকারটা করছিল কে? আমার ছেলে তো ঘুমিয়ে আছে। তখন আমি আবার ভাবি, আমি হয়তো ভুল শুনেছি। এটা ভেবে আমি পেছনে ঘুরে যেই না চলে আসতে যাব, ঠিক তখনই আমার কানে আসে একটা মোটা কণ্ঠ। কণ্ঠটা আমাকে বলছে, এই হাকিম মুন্সি, তুই আর একবারও যদি আমাদের বিরক্ত করতে আসিস, তাহলে কিন্তু তোর খবর আছে। আর আমাদের বিরক্ত করতে আসবি না, এই বলে দিলাম। এটা শোনার সাথে সাথে আমি পিছনে তাকাই, আর পিছনে তাকিয়ে দেখি পিছনে তো কিছুই নেই। তাহলে আমি কি ভুল শুনলাম আবারও? তখন আমি সেটাকেও মনের ভুল ভেবে আমার ছেলের ঘর থেকে বের হয়ে আসি।
আর আমার ঘরে এসে খাটের উপরে বসে বসে ভাবি, একটু আগে আমি কি দেখেছি এবং শুনেছি, এসব কি আমার মনের ভুল ছিল? কিন্তু আমি তো এখনো সবকিছু স্পষ্টই মনে করতে পারছি। এসবই ভাবছিলাম, আর এরই মাঝে সকাল হয়ে যায়। আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে সেখানেই বসে থাকি। তারপরে সারাদিন আমার আর কোনো কাজে সেদিনের মতো মন বসে না। আমি সারাদিন সেই রাতের কথা ভাবতে থাকি। তারপরে আমি আবারও একটা বিষয় খুব ভালো করে খেয়াল করি। আর সেটা হলো, যে রাতে আমি আমার ছেলের ঘর থেকে চিৎকারের আওয়াজটা শুনেছিলাম, ঠিক সেই দিন থেকে আমার ছেলে তার ঘর থেকে বের হতো না। আমি মাঝে মাঝে আমার ছেলের ঘরের সামনে গিয়ে তাকে ডাকলে তার ঘরের ভেতর থেকে কেউ একজন ভয়ঙ্কর কণ্ঠে বলতো, হাকিম মুন্সি, তোকে একদিন বলেছি না আমাকে বিরক্ত করবি না। আমি দেখছি তোর মরার অনেক শখ হয়েছে, আর যদি একবারও আমাদের বিরক্ত করতে আসিস তাহলে তোকে জানে মেরে দেব। আমার এই ভয়ঙ্কর কণ্ঠ শুনে বেশ ভয় লাগে। আর ঠিক তখনই তার ঘরের সামনে থেকে আমি চলে আসি। আর এমন করে অনেকগুলো দিন পার হয়ে যায়। কিন্তু বিশ্বাস করেন, আমার ছেলে একটা বারের জন্য তার ঘর থেকে বের হয়নি। জানি না সে এতদিন বেঁচে আছে নাকি মরে গিয়েছে। আরেকটা বিষয় আমি তো বলতে ভুলে গেছি। আর সেটা হলো, প্রতিদিন রাতে আমার ছেলের ঘর থেকে কি সব মন্ত্র পড়ার আওয়াজ শুনতে পেতাম। আমি নিজেও জানি না কি পড়ে, কিন্তু যেটা পড়ে সেটা খুবই খারাপ কিছু। সেটা আমি ভালো করেই বুঝতে পারি। এরও একটা কারণ আছে। কারণটা হলো, আমি সেই মন্ত্র পড়া যখনই শুনতাম তখনই আমার মাথা ব্যথা করত। প্রচন্ড মাথা ব্যথা করত। আমার মাথা ব্যথার কারণে আমি এর আগে ২-৩ বার অজ্ঞান হয়েও গিয়েছিলাম। এ পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। আমি একদিন বাড়ি থেকে বের হয়ে আশেপাশের বাড়িতে গিয়ে দেখি ও সব বাড়িও একই অবস্থা। ঠিক আমার বাড়িতে যেই সমস্যাটা হচ্ছে, আমি কিছুই জানতে পারিনি। কারণ এর আগে প্রায় ৭-৮ দিনের মতো আমি বাড়ি থেকে বের হইনি। কোনো কাজেও মন বসতো না। শুধু আমার ছেলের কথা মনে পড়তো। আর মনে মনে ভাবতাম, আমার ছেলের আবার কিছু না হয়ে যায়। আমার মাথায় কাজ করতো না। আমি কারো কাছ থেকে যে সাহায্য নেব, এটাও আমার মাথায় আসেনি। তারপরে আমি বলি, এরপর কি? কি হয়েছিল সবকিছু বলো আমার সাথে। তখন আমার সামনে থাকা হাকিম মুন্সি আবারও বলতে শুরু করলো, চাচা, তারপরে আমি আমার প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করি কোনো হুজুর বা কবিরাজ নিয়ে এসেছিল কিনা। তখন তারা বলে, আমরা ২টা হুজুরকে ডেকে এনেছি, কিন্তু একটা হুজুর আমাদের বাড়ির উঠানে পা রাখতেই পিছনে ঘুরে চলে যায় আর জোরে জোরে বলে, আপনারা আমাকে আর ডাকবেন না। আমি এই শয়তানদের সাথে পেরে উঠবো না, আমাকে ক্ষমা করবেন। আর যদি পারেন তাহলে বড় কোনো কবিরাজ নিয়ে আসেন, আর এটাও খুব তাড়াতাড়ি। এটা বলে প্রথম যে হুজুরটা এসেছিল সে চলে যায়। আমরা তার কথা শুনে কিছুই বুঝতে পারিনি। ঠিক তখনই অদৃশ্য থেকে কে বা কারা ভয়ঙ্কর কণ্ঠে চিৎকার করে বলে, তোরা কখনোই আমাকে এই গ্রাম থেকে তাড়াতে পারবি না। আমি কে এটাও তোরা কখনো জানতে পারবি না। যদি পারিস তাহলে তাড়িয়ে দেখা। এটা শুনে আমরা বেশ অনেকটাই ভয় পেয়ে যাই। এমন করেই ভয়ে ভয়ে আরো কিছুদিন পার হয়ে যায়। কিছুদিন পরে আরো একটা বড় কবিরাজকে আমাদের বাড়িতে নিয়ে আসি। কবিরাজ আমার ছেলের ঘরের দরজায় দাঁড়িয়ে আমাকে বলে, আপনি এখানে থাকেন, আমি এখনই ভেতর থেকে আসছি। এটা বলে সেই কবিরাজ ঘরের ভেতরে চলে যায় আর ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। অনেক সময় পার হয়ে গিয়েছে, সে আমার ছেলের ঘরে গিয়েছে, কিন্তু বেরিয়ে আসার কোনো নাম গন্ধ নেই। হঠাৎ করে আমি একটা ভয়ঙ্কর হাসি শুনতে পাই, তারপরেই একটা চিৎকারের আওয়াজ। আমি বুঝতে পারছিলাম এটা ওই কবিরাজের চিৎকার, কিন্তু তখন আমি বুঝতে পারছিলাম না এখন আমার কি করা উচিত। আমি কি ভেতরে গিয়ে দেখব? কিন্তু না, তখন আমার ততটাও সাহস ছিল না। আমি ভেতরে গিয়ে দেখার সাহস পাইনি।
তারপর থেকে আমি এখনো আমার ছেলের ঘরের সামনে যাইনি। তখন আমি এই সব কথা শুনে বলি, তাহলে কি আপনাদের পুরো গ্রামের উপরে এই শয়তানের নজর পড়েছে? আর আমি একটা বিষয় খেয়াল করছি, সেটা হলো এই শয়তানেরা শুধুমাত্র 21 বছরের নিচে যেই ছেলেদের বয়স শুধুমাত্র তাদের উপরেই ভর করে। আর এই শয়তান কি চায় সেটাই তো বুঝতে পারছি না। এটা বলতেই অদৃশ্য থেকে সেই ভয়ঙ্কর কণ্ঠ বলে ওঠে, আমি এই পুরো গ্রাম আর এই গ্রামের মানুষদেরকে চাই। আর তোরা নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করিস, তাই না? কিন্তু আমার থেকে না। আমি চাইলে এখনই তোদের সহ এই পুরো গ্রামের সবাইকে মেরে ফেলতে পারি, কিন্তু না, আমি এখন সেটা করব না। আমি সময় হলেই তোদেরকে মারবো। এটা বলেই আওয়াজটা আবারও হাওয়ায় মিলিয়ে যায়। তখন আমরা আরো বেশি ভয় পেয়ে যাই। তারপরে আমরা আর কোনো হুজুর বা কবিরাজ নিয়ে আমাদের গ্রামে আসিনি। এর কারণ হলো আমরা আবারও কবিরাজ নিয়ে আসলে যদি তাকে ওই শয়তানগুলো মেরে ফেলে, তখন কি হবে? শুধু শুধু আমাদের জন্য একটা নিরপরাধ মানুষের প্রাণ যাবে, এটা ভেবে আর কারো কাছে যাইনি। কিন্তু আজ খবর পেলাম আমাদের গ্রামের পাশেই এই গ্রামে একটা বড় কবিরাজ এসেছে, তাই তার কাছে আসলাম, যদি সে সাহায্য করে। এটা শুনে আমি বুঝতে পারি এরা আসলে আমাকেই খুঁজতে এখানে এসেছিল। এটা বলারও একটা কারণ আছে, সেটা হলো আমি এই গ্রামে এসেছি এই 3 দিন হয়েছে। আর কাল রাতে আমি একটা মেয়ের শরীর থেকে একটা ভয়ঙ্কর ইফরিত জিনকে তাড়িয়েছি। তাই হয়তো কেউ ওই গ্রামে গিয়ে এদের সাথে বলেছে এই গ্রামে বড় একটা কবিরাজ এসেছে। আমাকে চুপ থাকতে দেখে আমার সামনে থাকা হাকিম মুন্সি বলে, চাচা, কি হলো? সব তো শুনলেন, এখন আপনি বলেন এই সমস্যার সমাধান কি করতে পারবেন? তখন আমি বলি, চলো তোমাদের গ্রামে দেখি কি সমস্যা। ঠিক তখনই অদৃশ্য থেকে কেউ একজন আমাদের কানে এসে ফিসফিস করে বলে, আব্দুর রাজ্জাক, আসিস না। তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আবার সম্পর্কে তুই কিছুই জানিস না। তখন আমি ওইসবে পাত্তা না দিয়ে তাদের সাথে তাদের গ্রামে চলে যাই। তখন ছিল রাত, কিন্তু তখন কয়টা বাজে সেটা ঠিক বলতে পারবো না। আমি ওই গ্রামে গিয়ে যেই না ওই গ্রামের মাটিতে পা রেখেছি, ঠিক তখনই আমার পুরো শরীর ভারী হয়ে যায়। আর ধীরে ধীরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। কিছু সময়ের ভেতরে আমরা একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়াই। তখন হাকিম মুন্সি আমার সামনে এসে বলে, চাচা, এটা আমার বাড়ি। আমি তখন তার সাথে কোনো কথা না বলে বাড়িটা ভালো করে দেখতে থাকি। আমি বুঝতে পারছিলাম এখানে ভয়ঙ্কর শক্তিধর জিনের অস্তিত্ব আছে। তখন হঠাৎ আমি কিছু বুঝে ওঠার আগেই বাড়ির ভেতর থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠে কিছু একটা পড়ার আওয়াজ শুনতে পাই। অনেকটা মন্ত্রের মতোই লাগছিল। কিছু সময় পরে আমার প্রচন্ড মাথা ব্যথা হতে শুরু করে। ঠিক তখনই আমি পিছনে ঘুরে দেখি আমার সাথে যারা ছিল তারা সবাই মাটিতে পড়ে ছটফট ছটফট করছে, আর তাদের হাত দিয়ে নিজের নিজের কান চেপে ধরে আছে। আমি কোনো রকমের দোয়া পরে আমার শরীরটা বন্ধ করে ফেলি। তারপরে আমি খেয়াল করি আওয়াজটা আমার কানে আর আসছে না। তখন আমি আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি ওই বাড়ির সামনে বড় করে একটা বৃত্ত কাটি। আর তারপরে আমার সাথে থাকা লোকদের বলি, তোমরা এখনই এই বৃত্তের ভেতরে আসো। তারা আমার কথা শুনে এক মুহূর্ত দেরি না করে সোজা বৃত্তের ভেতরে গিয়ে দাঁড়ালো। তখন আমি তাদেরকে বলি, তোমরা সেই মন্ত্র উচ্চারণ কি শুনতে পাচ্ছ? উত্তরে তারা বলে, চাচা, এখন সবকিছু ঠিক আছে, আওয়াজটা আর আসছে না। তারপরে আবারও আমি বলি, আর যত সময় না বলবো তত সময় তোমরা কেউ এই বৃত্তে থেকে বের হবে না, বাইরে যা কিছুই হয়ে যাক।
এই বৃত্তের ভেতরে থেকে যেন কেউ না বের হয়। এটা বলার সাথে সাথে ঘরের ভেতর থেকে মোটা কণ্ঠে শয়তানটা বলে, এই কবিরাজ, তোকে মানা করেছিলাম এখানে আসতে, তারপরেও তুই এসেছিস। মরার অনেক শখ হয়েছে, তাই না? আজ তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। এটা শুনে আমি বলি, দেখা যাবে কে কাকে মারে। এটা বলে আমি চোখ বন্ধ করে দোয়া পড়া শুরু করি আর চিৎকার করে রুস্তমকে ডাকতে থাকি। তখনই হঠাৎ আকাশের মাঝে কালো কালো মেঘ জমতে শুরু করলো। কিছু সময়ের ভেতরে পুরো গ্রামটা যেন নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেল। আমি চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না, এতটা ভয়ঙ্কর কালো অন্ধকার ঘিরেছিল আমাদের চারপাশে। এসব দেখে আমি মনে মনে ভাবি, এটা এখানে কি হচ্ছে? আমার ছেলে রুস্তম আসলে তো এমনটা হয় না। ঠিক তখনই আমি আকাশের দিকে তাকিয়ে আমি আরো বেশি ভয় পেয়ে যাই। সত্যি বলতে আমি আমার জীবনে কখনোই এমন দৃশ্য দেখিনি। আমি আকাশের দিকে তাকিয়ে দেখি পুরো আকাশ জুড়ে কাক উড়ে বেড়াচ্ছে, যেন আমাদের মাথার উপরে হাজার হাজার কাক। তখন যেন অন্ধকারটা আরো বেশি গাঢ় হয়ে গেল। হঠাৎ করে সবগুলো কাক ডাকতে শুরু করলো। তখন চারদিকে শুধু কাকা আর কাকা আওয়াজ ভেসে আসছে। এমন করে কিছু সময় যাওয়ার পরে আমি দেখি বেশ বড় একটা কাক আমার দিকে উড়ে আসছে। এটা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো ভয়ঙ্কর শয়তান, আর সে হয়তো এখনই আমাদেরকে মেরে ফেলবে। কিছু সময়ের ভেতরে আলোর গতিতে কাকটা আমাদের সামনে এসে দাঁড়ালো। তখন আমি তার দিকে তাকিয়ে দেখি তার শরীরে একটা কালো চাদর জড়ানো, আর তার মাথাটা কাকের মতো, কিন্তু তার হাত এবং পা অনেকটা মানুষের মতোই দেখতে। কিন্তু তার হাত পায়ের লোম আর তার হাতের নখগুলো বেশ অনেকটাই বড় বড়, আর পুরো শরীরটা কালো আর কালো। আমাকে ভয় পেতে দেখে কাক মানবটা আমাকে বলে, আসসালামু আলাইকুম চাচা, আপনি ভয় পাবেন না। আমি আপনার ছেলে রুস্তম জিনের বন্ধু ইউসুফ জিন। আপনার কি মনে আছে আমি একবার আপনার ছেলের সাথে এসেছিলাম একটা ভয়ঙ্কর দানবকে মারতে? তখন আমি কিছুটা স্বাভাবিক হয়ে বলি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার মনে পড়েছে। সেদিন তোমাকে ভালো করে দেখতে পারিনি, আর কথাও বলা হয়নি, তাই চিনতে পারিনি। তা তুমি কেমন আছো? তখন ইউসুফ জিন বলে, জি আলহামদুলিল্লাহ চাচা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? তখন আমি বলি, এত সময় তো ভালোই ছিলাম, কিন্তু এখন কিছু শয়তান জিন আসছে, তারা আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আর আমি তো রুস্তমকে ডাকলাম, তুমি আসলে, সে আসেনি কেন? তখন ইউসুফ জিন বলে, চাচা, রুস্তম একটু ব্যস্ত আছে তার রাজ্যে, তাই আমাকে আসতে বলল। আর একটা বন্ধু তো আর একটা বন্ধুর পাশে থাকবে, তাই না? যাই হোক চাচা, আপনি এখন বলেন এখানে কি সমস্যা? তখন আমি বলি, এই গ্রামে কিছু শয়তান জিন নিরীহ মানুষদের উপরে অমানবিক নিষ্ঠুর নির্যাতন করছে। তাদের নাকি এই গ্রাম সহ এই গ্রামের সব মানুষদেরকেই চাই। এখন তুমি দেখো ওদের কি করা যায়। আমার এই কথা বলার সাথে সাথে ঘরের ভেতর থেকে আবারও সেই ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, এটা আবার কোথা থেকে আসলো? একটু অপেক্ষা কর, দেখ এখানে কে আসে। এটা বলার সাথে সাথে শো শো করে বাতাস বইতে শুরু করলো। কিছু সময়ের ভেতরে আমার চারপাশ থেকে শিয়ালের কান্না জড়িত কণ্ঠ শুনতে পেলাম, আর সাথে সাথে আমাদের ঘিরে 5 থেকে 7টা ভয়ঙ্কর শয়তান দাঁড়িয়ে যায়। তখন এটা দেখে ইউসুফ জিন আমাকে বলে, চাচা, আপনি এখানে একটা বৃত্ত কেটে বসে পড়েন আর উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন। এদেরকে আমি দেখছি। এটা বলার সাথে সাথে ইউসুফ জিনের শরীরটা বিশাল বড় হয়ে গেল, আর তার চোখ দিয়ে রীতিমতো আগুন বের হতে শুরু করলো। তার সাথে তার শরীরে থাকা চাদরটা
আরো অনেক বেশি বড় হয়ে গেল। তারপরে ইউসুফ জিন শয়তানগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ল। কিছু সময়ের ভেতরে সেখানে বিশাল এক ভয়ঙ্কর রকম যুদ্ধ লেগে গেল। আমি নিজের চোখেই দেখছিলাম সেই ভয়ঙ্কর যুদ্ধ। আমি নিজেও কেঁপে কেঁপে উঠছিলাম, এতটা ভয়ঙ্কর লড়াই তাদের ভেতরে চলছিল। ইউসুফ জিন তার শরীরে থাকা চাদরটা দিয়ে যেই শয়তানটাকে ধরছিল, তার সাথে সাথেই ওই জিনটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে সেখানে মারা যাচ্ছিল। একটা সময় সেখানে থাকা সব কয়টা শয়তানকে ইউসুফ জিন প্রাণে মেরে ফেলে দিল। তারপরে ইউসুফ জিন আবারও স্বাভাবিক রূপ নিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে বলে, চাচা, সব কয়টা শয়তান শেষ। ঠিক তখনই আমার নাকে আসে একটা মিষ্টি সুঘ্রাণ। সুঘ্রাণটা আমার পরিচিত। হ্যাঁ, ওটা রুস্তম আসলেই আমার নাকে আসে। তখন আমি আবারও আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ থেকে বেগুনি রঙের আলোক রশ্মি অতি দ্রুত আমাদের দিকে এগিয়ে আসছে। কিছু সময়ের ভেতরে আলোটা আমার সামনে চলে আসে। তখন সেই বেগুনি রঙের আলোক রশ্মির ভেতর থেকে রুস্তম একটা সুন্দর ছেলের রূপ নিয়ে বেরিয়ে আসে। আমি প্রতিবারের মতোই এবারও তার দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। তারপরে রুস্তম আমাকে সালাম দিয়ে বলে, আব্বাজান, আপনি কেমন আছেন? তখন আমি সালামের উত্তর দিয়ে বলি, ওয়ালাইকুম আসসালাম রুস্তম, আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? তখন রুস্তম বলে, জি, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এটা বলে রুস্তম ইউসুফ জিনের দিকে তাকিয়ে বলে, বন্ধু, এই সমস্যা এখনো সমাধান হয়নি। এটা শুনে ইউসুফ জিন বলে, বন্ধু, কি বলো? আমি এখনই তো সবগুলো শয়তানকে নিজের হাতে মেরে ফেলেছি। তখন রুস্তম জিন বলে, ইউসুফ বন্ধু, তুমি জানো না এই গ্রামে মানুষদের মারার জন্য কতটা পরিকল্পনা করে রেখেছে। আর তুমি এটাও জানো না এই গ্রামের উপরে কোন শয়তানের নজর পড়েছে। তখন ইউসুফ জিন বলে, বন্ধু, কার নজর পড়েছে? উত্তরে রুস্তম বলে, ইবলিশ শয়তানকে এই গ্রামে নিয়ে আসা হয়েছে। আর এই কাজ যে করেছিল সে নিজেই নিজেকে বলি দিয়েছিল ইবলিশের নামে। এটা শুনে ইউসুফ জিন বলে, রুস্তম বন্ধু, একটু বুঝিয়ে বলো। তখন রুস্তম জিন বলতে শুরু করলো, এটা বেশ অনেকদিন আগের কথা। এই গ্রামে একটা ছেলে পাশের গ্রামের একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে, কিন্তু মেয়েটা একদিন জানতে পারে ছেলেটা শয়তানের পূজা করে। এটা শোনার পর থেকে মেয়েটা আর কোনো রকমে ছেলেটার সাথে সম্পর্ক রাখতে চায় না। আসলে সত্যি বলতে ছেলেটা মন থেকে মেয়েটাকে ভালোবাসতো। মেয়েটা শেষবারের মতো তাকে এই সব করতে মানা করে, কিন্তু ছেলেটা বলে সেই কাজ কখনোই বন্ধ করতে পারবে না, কারণ সে যদি শয়তানের পূজা ছেড়ে দেয় তাহলে শয়তান তাকে ছাড়বে না, তাকে জানে মেরে ফেলবে। এটা শুনে মেয়েটা সোজাসুজি চলে আসে, আর কিছুদিন পরে মেয়েটার বিয়ে হয়ে যায়। তার পরিবার থেকে দেখে বিয়ে দিয়েছিল। এটা শুনে ছেলেটা অনেক বেশি কষ্ট পায়। তখন সে বেশি কিছু না ভেবে একটা সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত নেয় গাছের ডালের সাথে ফাঁসি দিয়ে নিজের জীবন শেষ করে দেবে, কারণ সে জানতো যদি সে শয়তানের বিরুদ্ধে যায় তাহলে শয়তান তাকে শেষ করে দেবে। তাই সে নিজেকে নিজেই শেষ করার কথা ভাবে। তারপরে আরো একটা কাজ ঘটে গেল। সেটা হলো, সে যেই না বাড়ি থেকে বের হতো তখন তার গ্রামের ছেলেরা তাকে আজে বাজে কথা বলতো। এসব সে আর সহ্য করতে না পেরে কিছুদিন পরে সে শয়তানের কাছে বলি দেয় নিজেকে, আর শেষবারের মতো শয়তানকে বলে, প্রভু, আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন আপনার গোলামি করেছি, তাই আপনি আমার শেষ একটা ইচ্ছা পূরণ করেন। আপনি এই গ্রামের 21 বছরের নিচে যাদের বয়স তাদের কাউকেই ছাড়বেন না, আর যদি কেউ এই কাজ করতে বাধা দিতে আসে তাহলে তাকেও জানে মেরে ফেলবেন। এই বলে সে নিজেই আত্মহত্যা করে। পরের দিন সকালে গ্রামের কিছু মানুষ তার
লাশ দেখতে পায়। আর এরপর থেকে শুরু হয়ে যায় এই গ্রামে শয়তানের তাণ্ডব। আর ইবলিশ শয়তান নিজে না আসলেও তার প্রায় 500 জন অনুসারী এই গ্রামে পাঠিয়েছে। রুস্তমের কথা শুনে তো পুরোই হতভম্ব হয়ে যায়। কিছু সময় চুপ করে থেকে ইউসুফজিন তখন আবারও বলে, রুস্তম, তাহলে এখন আমরা কি করব? তখন রুস্তম বলে, ইবলিশ শয়তানের অনুসারী জিনদের মারতে হবে, না হলে এই গ্রামের একটা মানুষকেও বাঁচানো যাবে না। তখন আমি পাশ থেকে বলে উঠি, যদি সেখানে ইবলিশ শয়তান চলে আসে? তখন ইউসুফজিন বলে, ইবলিশ জানতেও পারবে না যে আমরা তার অনুসারী জিনদের মেরে ফেলেছি। এটা আমি দেখব। রুস্তম বন্ধু, তুমি এই গ্রামে যত শয়তান জিন আছে সব কয়টাকে মেরে ফেলো। তখন রুস্তম একটা হাসি দিয়ে বলে, আচ্ছা বন্ধু, তোমার কাজ তুমি শুরু করো। সাথে সাথে ইউসুফজিন আকাশে উড়ে গেল আর তার শরীরে থাকা চাদরটা শূন্যে ভাসিয়ে দিল। সাথে সাথে চাদরটা পুরো গ্রামটাকে যেন ঘিরে ফেলল। তখন পুরো গ্রামটা নিকষ কালো অন্ধকারে ছেয়েছিল। হঠাৎ করে আমার চারপাশে কান্নাকাটির আর হাহাকারের আওয়াজ শুনতে পাই। আর রুস্তম তখন চিৎকার করে বলছিল, আরো মারবি মানুষদের, মার দেখি। এই বলে অনেক জোরে জোরে হাসছিল। প্রায় 25 মিনিট পরে আমার মাথার উপর থেকে ইউসুফজিন তার চাদরটা সরিয়ে নিল। সাথে সাথে পুরো গ্রামটা আবারও আলোয় আলোয় আলোকিত হয়ে গেল। তখন আমি আমার পিছনে তাকিয়ে দেখি আমার সাথে যেই লোকগুলো ছিল তারা সবাই মাটিতে পড়ে আছে। তখন রুস্তম আমার সামনে আসে। তখন আমি রুস্তমকে বলি, রুস্তম, এদের কি হলো? এরা এমন মাটিতে পড়ে আছে কেন? তখন পাশ থেকে ইউসুফজিন বলে, আমি সবাইকে অজ্ঞান করে রেখেছিলাম যাতে করে কেউ এই ভয়াবহ দৃশ্য না দেখতে পায়। তখন রুস্তম বলে, আব্বাজান, আমি এখনকার মতো তাহলে চলে যাচ্ছি। সাথে সাথে পাশ থেকে ইউসুফজিনও বলে, চাচা যান, সব শয়তান জিনেদের মেরে ফেলেছি, এখন এই গ্রামের সবাই বিপদ মুক্ত। ইউসুফজিন এটা বলার সাথে সাথে অদৃশ্য থেকে একটা ভয়ঙ্কর মোটা কণ্ঠে কেউ একজন বলে, আজ হয়তো তোরা আমার হাত থেকে বেঁচে গিয়েছিস, কিন্তু তোদের উপর আমার নজর সব সময় থাকবে। মনে রাখিস, এই পৃথিবীতে আমার চোখের আড়াল করার মতো কিছুই নেই। আর আবারও ফিরে আসবো, আর সেদিন তোদেরকে শেষ করে দিয়ে দেব। এটা বলার সাথে সাথে আওয়াজটা হাওয়ায় মিলিয়ে যায়। তারপরে রুস্তম আর তার বন্ধু ইউসুফজিন বলে, পাপিষ্ঠ ইবলিশ শয়তান, আল্লাহ যদি তোর হাতে আমাদের মৃত্যু রাখে তাহলে হবে। আমরা মৃত্যুকে ভয় পাই না। এটা বলে তারা দুইজন আমার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। সাথে সাথে আমার পিছনে ঘুরে দেখি ওই গ্রামের মানুষগুলো মাটি থেকে উঠে দাঁড়িয়ে তাদের চোখ মুছছে। তারপরে আমি তাদের কাছে গিয়ে বলি, তোমাদের গ্রামের সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা বলে আমি আবারও আগের সেই গ্রামে চলে আসি। তো এই ছিল আজকের ঘটনা। ইমরান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুগণ, আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভূতাড্ডার পাশে থাকবেন সব সময়। ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য সব সময় নতুন নতুন ঘটনা নিয়ে আসার চেষ্টা করব। আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো চলে যাচ্ছি। কথা হবে অন্য কোনো একদিন। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাসেল রাজ ভাই। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি ভাই অসাধারণ একটি ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। রুস্তম জিনের ঘটনা বলতে অনেক বেশি স্পেশাল। রুস্তম জিন মানেই অন্যরকম কিছু। ধন্যবাদ রাসেল রাজ ভাই। তো প্রিয় লিসেনার্স,
আপনাদের কাছে কেমন লেগেছে রাসেল রাজ ভাইয়ের আজকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে রাসেল রাজ ভাইয়ের এই ঘটনা সংক্রান্ত ফিডব্যাক জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে ওয়ান্স এগেইন ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাই আপনাকে, সেই সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের ঘটনাটা শুনছিলেন। তো আমি ইমরান ইস খান আজকের মতো এখানেই চলে যাচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।